14 নভেম্বর 2024 দুপুর 1:58। ভারতের গুজরাটের ভাপি রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায় এক রহস্যময় লোক। আর সেই লোকটাই সেই ভয়ঙ্কর অপরাধী যাকে গুজরাট পুলিশ কয়েকদিন ধরে মরিয়া হয়ে খুঁজছিল। সিসিটিভি ফুটেজের কোয়ালিটি ভালো না হলেও স্পষ্ট বোঝা যাচ্ছিল লোকটি শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন, এক পায়ে খুঁড়িয়ে হাঁটছে। আর এই শারীরিক অক্ষমতাকেই সে ব্যবহার করত নিজের সুবিধার জন্য। সে শুধুমাত্র ট্রেনের সেই বগিগুলো নারীদের স্বীকার করত যেগুলো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য সংরক্ষিত। প্রথমে খুব সাধারণভাবে তাদের সাথে কথা বলতো, বিশ্বাস জাগাতো, কিন্তু রাত নামলেই সুযোগ বুঝে আগে হত্যা, তারপর যৌন চাহিদা মেটাতো। এটাই ছিল তার তৈরি করা এক ভয়ঙ্কর প্যাটার্ন। পুলিশের জন্য তাকে ধরা ছিল অনেকটা কঠিন, কারণ প্রতিবন্ধী হওয়ার পরও সে ছিল এক মাস্টার মাইন্ড। সে কখনো একই জায়গায় বা একই ট্রেনে অপরাধ করতো না, প্রতিবার লোকেশন পাল্টে ফেলতো, ফলে তাকে ট্র্যাক করা মোটামুটি অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু এতদিন অপরাধ করার পর তার সাহস এতটাই বেড়ে গিয়েছিল যে সে এবার নিজের প্যাটার্নই পাল্টাতে যাচ্ছিল। আর এখানেই সে একটি বড় ভুল করে বসে, যে ভুলের কারণে পুলিশ অবশেষে তাকে ধরতে সক্ষম হয়। আর ধরার পর সে যা বলল তাতে গুজরাট পুলিশও হতভম্ব হয়ে যায়। जवान से लेकर बुजुर्ग तक किसी को नहीं छोड़ा। इस सीरियल किलर की क्राइम हिस्ट्री ने पुलिस को भी चौंका दिया है। 14 নভেম্বর 2024 গুজরাটের বাসাদ জেলার জে.পি. পারদিওয়ালা কলেজের ছাত্রী মাত্র 19 বছরের খুশি প্রতিদিনের মতো কলেজ শেষে ট্রেনে বাড়ি ফিরছিল। তার বাড়ি উদবারা স্টেশন থেকে মাত্র 200 মিটার দূরে। প্রতিদিনের মতো স্টেশন থেকে নেমে হেঁটেই বাড়ি যেত। কিন্তু সেদিন খুশি রাত পর্যন্ত বাড়ি না ফেরায় বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। তার ফোনে কল করা হলে জানা যায় ফোন আউট অফ কভারেজ। The number you are trying to call is currently not reachable. Please try again later. তার বাবা মা এই কথা তার বড় বোন তৃপ্তিকে জানালে তৃপ্তি খুশির বন্ধুদের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। খুশির এক বন্ধু আনন্দ জানায় বাসায় যাওয়ার সময় সে খুশির সাথে কলে ছিল। সে খুশির সঙ্গে ফোনে কথা বলছিল, কিন্তু হঠাৎ একজন পুরুষের আওয়াজ শোনা যায় এবং কল কেটে যায়। চিন্তিত অবস্থায় তৃপ্তি এবং খুশির বন্ধু তাকে খুঁজতে বের হয়। স্টেশন থেকে বাড়ি ফেরার রাস্তার পাশে এক আমবাগানের কাছে তারা খুশির একটি স্যান্ডেল খুঁজে পায়। আর কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা সেই আমবাগানের মাটিতেই বেহুশ অবস্থায় পড়ে থাকা খুশিকে খুঁজে পায়। বেহুশ অবস্থায় তখন তাকে কাছের একটি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন ডক্টররা তাকে মৃত ঘোষণা করে। প্রথমে পুলিশ অ্যাক্সিডেন্টাল ডেথ হিসেবে মামলা নেয় এবং পোস্টমর্টমে পাঠায়, কিন্তু রিপোর্ট আসতেই সবার চোখ কপালে উঠে যায়, কারণ খুশির মৃত্যু দুর্ঘটনা নয়। তাকে প্রথমে ধর্ষণ করা হয়, তারপর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সেন্সিটিভিটি বিবেচনা করে পুলিশ তৎক্ষণাৎ নতুন করে মামলা নেয় এবং তদন্ত শুরু করে। পুলিশের ইনভেস্টিগেশনের সময় ঘটনাস্থল থেকে একটি সাদা কালো সোয়েট শার্ট ও একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে ছিল 3টি জার্সি, 2টি শর্টস আর একটি চার্জার। পুলিশ নিশ্চিত হয় অপরাধী কোনো লোকাল নয়, সে একজন ট্রাভেলার যে প্রায়ই ট্রেনে এদিক সেদিক যাতায়াত করে। পুলিশের জন্য এটা ছিল খুব বড় একটি এভিডেন্স। আর এই প্রমাণের ভিত্তিতেই পুলিশ তাদের একটি টিমকে উদবারা স্টেশনের সিসিটিভি চেক করতে পাঠানো হয়। কিন্তু আনফর্চুনেটলি উদবারা স্টেশনে কোনো সিসিটিভি ছিল না। কিন্তু পুলিশের জন্য ওই অপরাধীকে ধরা জরুরি ছিল, কেননা তাদের কাছে ওই অপরাধীর কোনো ইনফরমেশন ছিল না। অ্যান্ড অ্যাজ এ ট্রাভেলার যে কোনো সময় পুলিশের রেঞ্জের বাইরে চলে যেতে পারত, আর এরপরে তাকে ধরা খুব মুশকিল হয়ে যেতে পারত। তাই ভালসার ডিভিশনের এসপি করণদাস সিংহ ভগেলা ঘটনার গম্ভীরতা বুঝে তদন্ত টিম বাড়িয়ে দেন। তারপর তিনি 10টি আলাদা আলাদা টিম বানান, টেকনিক্যাল ও হিউম্যান ইন্টেলিজেন্সের সহায়তায় তদন্তে নামে। পুলিশের এই টিমগুলো উদবারা স্টেশনের আশেপাশের স্টেশনগুলো থেকে হাজার হাজার সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করে। আর কিছুদিনের মধ্যেই পুলিশ গুজরাট থেকে মুম্বাই পর্যন্ত আনুমানিক 2000 থেকে 5000 সিসিটিভি ফুটেজ চেক করে। আর 4-5 দিন ধরে চলা এই অপারেশন ফাইনালি কাজে আসে। ভাপ্পি স্টেশনের ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি, পরনে সেই একই সোয়েট শার্ট, কাঁধে একই ব্যাগ। ভাপ্পি স্টেশনের এক সিসিটিভি ফুটেজে একদম সেই সেম সোয়েট শার্ট পরা লোকটিকে দেখা যায়, যার কাঁধে একদম সেই ব্যাগটি দেখা যায় যেটা ইনভেস্টিগেশনের সময় পাওয়া গিয়েছিল। আর সিসিটিভি ফুটেজ থেকে এটাও ইজিলি বোঝা যায় লোকটা শারীরিকভাবে হ্যান্ডিক্যাপ, যে খুঁড়িয়ে হাঁটছিল। পুলিশের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ ক্লু ছিল, বাট স্টিল তাদের কাছে আসামির ছবি ছাড়া কোনো ইনফরমেশন ছিল না। অ্যান্ড মোস্টলি কেসে এরকম আসামির আইডেন্টিফিকেশন ক্লিয়ার না হওয়ার কারণে পুলিশ ওই লোকাল এরিয়া সব পুলিশ স্টেশন এবং জেলগুলোতে ওই আসামির মতো দেখতে বাকি আসামিদের জিজ্ঞাসাবাদ করে, যেন তার আসল পরিচয় পাওয়া যায়। পারদিক পুলিশ স্টেশনের একটা টিম ও ঠিক একই কাজ করে। তারা গুজরাটের ওই সব লোকাল জেল অ্যান্ড পুলিশ স্টেশনগুলোতে ওই আসামির ছবি পাঠায়, যেন তার সম্পর্কে কোনো ইনফরমেশন পাওয়া যায়। বাট আনফর্চুনেটলি পুলিশ এরকম কোনো ক্রিমিনালি পায় না
ওই জেলগুলোতে অথবা পুলিশ এমন কোনো ক্রিমিনাল রেকর্ড পায় না যার চেহারা ওই আসামির সাথে মেলে। সময় গড়াতে থাকে, পুলিশের টেনশন বাড়তে থাকে, বিকজ এই আসামি তাড়াতাড়ি ধরাটা পুলিশের জন্য খুব জরুরি ছিল। এর জন্য পুলিশ নিজেদের সার্চ এক্সপ্যান্ড করে ন্যাশনাল ডেটাবেস অফ অফেন্ডার্স চেক করে। জাস্ট টু লেট ইউ নো, সেন্ট্রাল ন্যাশনাল ডেটাবেস অফ অফেন্ডার্স এমন একটি ডেটাবেস যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওইসব ক্রিমিনালদের রেকর্ড স্টোর করে যারা সেক্সুয়ালি ক্রাইম করে থাকে। আর এই রেকর্ডগুলো চেক করতে করতে পুলিশের হাতে লাগে একটা ইনফরমেশন, যেখানে এই আসামির চেহারা যোধপুরের একজন ক্রিমিনালের সাথে ম্যাচ করে যায়, যার নাম রাহুল করমবীর জাট ওরফে ভোলু। পুলিশ যখন রাহুলের সম্পর্কে ডিটেল ইনফরমেশন বের করে তখন তারা জানতে পারে রাহুল হরিয়ানার রোহতকের বাসিন্দা, যে আগে বহুবার চুরি ডাকাতির মামলায় জেলে গেছে এবং রিসেন্টলি জেল থেকে মুক্তি পায়। পুলিশ সরাসরি রাহুলের বাড়িতে পৌঁছায়, যেখানে তার বাড়ির লোকেরা জানায় যে সে ছোটবেলা থেকেই চুরি ডাকাতি শুরু করেছিল, তাই শেষ পর্যন্ত তারা তাকে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু এদিকে পুলিশের আরেকটা টিম রাহুলকে মুম্বাই, শিরডি আর অন্ধ্রপ্রদেশের রেলওয়ে স্টেশনে সিসিটিভি ফুটেজে ক্যাপচার করে। এর মানে এই যে রাহুল তখনও ট্রাভেল করছিল, যার কারণে পুলিশ তাকে এতদিনও ধরতে পারেনি। ঘটনার অনেক দিন কেটে গিয়েছিল, আর এমন পরিস্থিতিতে পুলিশের সবচেয়ে বড় ভয় ছিল এই আসামি আবার নতুন কোনো ক্রাইম না করে ফেলে। কিন্তু ঘটনার 10 দিন পর, মানে 24 নভেম্বর, পুলিশের একজন গুপ্তচর যে মুম্বাইয়ের বান্দ্রা রেলওয়ে স্টেশনে হকারের কাজ করত, সে খবর দিল যে সে একেবারে রাহুলের মতো দেখতে একজন লোককে ঠিক এখনই বান্দ্রা থেকে ছাড়তে থাকা একটি ট্রেনে উঠতে দেখেছে, যেটা ছিল ভাপ্পি স্টেশনের দিকে। পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশনে আসে আর একটা টিম নিয়ে ভাপ্পি রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। অবশেষে টানা 10 দিনের দৌড়ঝাঁপের পর রাহুল পুলিশের হাতে ধরা পড়ে। चौक्कस इंफॉर्मेशन के आधार पे कल जो ट्रेन में वापी ट्रेन में एक अक्यूज, ये जो हमारा सस्पेक्ट है वो आ रहा है, ऐसी माहिती के आधार पे वापी की जीआरपी और वहाँ की लोकल आरपीएफ इन्होंने इस अक्यूज को धर दबोचा है। কিন্তু গ্রেফতার হওয়ার পর নাম আর চেহারায় ভোলু নামে পরিচিত এই লোক যখন নিজের গল্প আর অপরাধের কথা খুলে বলতে শুরু করলো, তখন পুলিশ একেবারে হতবাক হয়ে যায়। গত 25 দিনে সে 5টা খুন করেছে। প্রথম খুন 20 অক্টোবর, পুরো থেকে কন্যাকুমারী যাওয়ার ট্রেনে, সেখানে এক মহিলাকে ধর্ষণ ও হত্যা করে তার মালপত্র নিয়ে পালায়। দ্বিতীয় খুন 25 অক্টোবর, মাত্র 5 দিন পর, বেঙ্গালুরু থেকে মুরদেশে যাওয়ার ট্রেনে। এবার এক তরুণকে খুন করে কারণ সে রাহুলকে বিড়ি খাওয়া থেকে নিষেধ করেছিল। কিন্তু পুলিশের হুঁশ তো তখনই উড়ে যায় যখন সে বলে 14 নভেম্বর খুশিকে মারার পর সে সোজা রেলওয়ে স্টেশনে গিয়ে দুধের বোতল আর পানি কিনেছিল। তার ইচ্ছে ছিল আবার খুশির কাছে ফিরে যাওয়ার, কিন্তু খুশির বাড়ির লোকজন আর অনেক মানুষ সেখানে পৌঁছে গিয়েছিল, তাই সে পালিয়ে যায়। আর এই কারণে সে নিজের ব্যাগটা সেখানেই ফেলে এসেছিল। এরপর সে জানায় খুশিকে মারার ঠিক পরে 19 নভেম্বর সে 60 বছরের তবলা শিক্ষিকা সুমিত্রা চ্যাটার্জিকে খুন করে। সুমিত্রা চ্যাটার্জির গায়ে সে বারবার ছুরি চালায় যতক্ষণ না সে মারা যায়। তারপর তার জিনিসপত্র নিয়ে সে সেখান থেকে উধাও হয়ে যায়। এমনকি পুলিশ তাকে গ্রেপ্তার করার দিনও সে আরেক 21 বছরের মেয়েকে খুন করেছিল। পুলিশ সব রাজ্যের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয় সব খুনের সঙ্গেই রাহুল জড়িত। পারদি থানার পুলিশ অন্য রাজ্যের পুলিশদের সাথেও যোগাযোগ করে আর সব খুনের তথ্য কনফার্ম করে। এরপর রাহুলকে রিমান্ডে পাঠানো হয়। কোর্ট তার বিরুদ্ধে আইপিসি ধারা 103, 64 আর 66 লাগায়, যেখানে এসব কেস যদি প্রমাণিত হয় তাহলে রাহুলের সাজা হতে পারে ফাঁসি নয়তো আজীবন কারাদণ্ড। কিন্তু এখনো এই কেসে কোনো ফাইনাল রায় শোনানো হয়নি। পুলিশের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় রাহুল আসলে এতগুলো অপরাধ করলো কেন। যখন পুলিশ রাহুলকে এসব খুন আর চুরির পেছনে কারণ জিজ্ঞেস করে, সে জানায় ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ট্রাক চালানোর, কিন্তু পোলিও হওয়ায় স্কুলে সবাই তাকে নিয়ে মজা করত আর ওই রোগের কারণে তার এক পা নষ্ট হয়ে গেছিল। ফলে সে ট্রাকও চালাতে পারেনি। রাগে হতাশায় সে চুরি ডাকাতির পথে পা বাড়ায়। কিন্তু এই খুনগুলোর আসল কারণ কি ছিল, এটা এখনো পুলিশের কাছে এক রহস্যই হয়ে রয়ে গেছে। কারণ যাই হোক, তার এই নৃশংসতা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। আর সবচেয়ে বড় অবাক করা ব্যাপার হলো এই সব খুন হয়েছে চলন্ত ট্রেনের ভেতরেই। মানে ব্যাপারটা পরিষ্কার, দেশের নারী বা পুরুষ কেউই এখন ট্রেনে ভ্রমণ করার সময়ও পুরোপুরি নিরাপদ নয়। আর যদি ওই বাসারের ঘটনা না ঘটতো তাহলে হয়তো পুলিশ কোনোদিনও রাহুলকে ধরতে পারতো না। তাই এই কেসটা আমাদের সবার জন্য একটা রিমাইন্ডার, যেখানে একদিকে আমাদের সমাজে মানুষ বিকলাঙ্গ বা শারীরিকভাবে অক্ষম মানুষদের সাহায্য করে, ঠিক সেখানে রাহুলের মতো হায়নারাও আছে যারা নিজেদের সেই অবস্থারই ফায়দা নিয়ে মানুষদের জান কেড়ে নেয়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা চারপাশে মানুষদের খেয়াল রাখুন, নজর রাখুন। আর কোথাও যদি কিছু অস্বাভাবিক বা সন্দেহজনক মনে হয় তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। এমন নৃশংস ঘটনার পরেও যদি ফাঁসি না হয়, আপনি কি মনে করেন ভারতের সরকার অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে? আপনারা কি মনে করেন রাহুলের মতো সিরিয়াল কিলারদের জন্য সর্বোচ্চ শাস্তি কি হওয়া উচিত?
মৃত্যুদণ্ড নাকি আজীবন কারাদণ্ড? কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ।